ইরানের আকাশে এমন কিছু ঘটেছিল যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ঘটনার পুরো সত্য আজও পর্দার আড়ালে। ঘড়িতে তখন সকাল 11টা বাজতে মাত্র 2 মিনিট বাকি। আকাশে রোদ ঝলমল করছে, বাতাসে হালকা আর্দ্রতা। এমন একটা দিনে কেউ কল্পনাও করতে পারেনি যে পরবর্তী কয়েক মিনিটে পুরো দেশের সামরিক কমান্ড সেন্টার উল্টে পড়বে। ক্যাপ্টেন মাসুদ ফরহাদি তখন আকাশের বুকে ভেসে বেড়াচ্ছিলেন। তার হাতের মুঠোয় ছিল আমেরিকান ইঞ্জিনিয়ারিংয়ের এক গর্বিত সৃষ্টি F4 ফ্যান্টম। এককালে এই যন্ত্রটা ছিল আকাশের অপ্রতিদ্বন্দ্বী সম্রাট। ভিয়েতনাম থেকে মধ্যপ্রাচ্য এই বিমানের গর্জন শুনলে শত্রুপক্ষের পাইলটদের হাত কাঁপত। ঘন্টায় 2000-এর বেশি কিলোমিটার গতিতে ছুটতে পারে, 22 কিলোমিটার দূর থেকে টার্গেট লক করার ক্ষমতা রাখে তার রাডার। কিন্তু সেদিন এই দানবের রাডারই ক্যাপ্টেন ফরহাদিকে প্রথম সতর্ক করল। স্ক্রিনে দুটো বিন্দু ফুটে উঠল, কিন্তু বিন্দু দুটোর পাশে যে তথ্য থাকার কথা সেখানে শূন্যতা। কোনো পরিচয় নেই, কোনো ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে না, কোনো দেশের পতাকা নেই। মাসুদ ফরহাদি মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন। দুটো ছায়ামূর্তি নিঃশব্দে নিস্তব্ধে একদম তার পেছনে ভাসছে, যেন দুটো ভূত। কোনো শব্দ নেই, কোনো ধোঁয়া নেই, কোনো কম্পন নেই। এখানে একটু থামুন, একটা বিষয় ভেবে দেখুন। 4000 ফুট উচ্চতায় যখন একটা ফাইটার জেট ওড়ে, তার ইঞ্জিনের বিকট গর্জন কান ফাটিয়ে দেয়। বাতাস কেটে যাওয়ার শব্দ, জ্বালানি পোড়ার ধোঁয়া, এসব ছাড়া কোনো যুদ্ধবিমান উঠতে পারে না, অন্তত পরিচিত কোনো প্রযুক্তি তো নয়। তাহলে সেদিন পেছনে যারা ছিল তারা কোন প্রযুক্তি ব্যবহার করছিল? এই প্রশ্নের উত্তর আজও কেউ দিতে পারেনি। ক্যাপ্টেন ফরহাদি অভিজ্ঞ মানুষ, তিনি জানেন আকাশে প্যানিক মানে মৃত্যু। তাই তিনি ঠান্ডা মাথায় প্রথম কাজটা করলেন, পরীক্ষা। ডানে বাঁক নিলেন, পেছনের ছায়া দুটো ডানে এবং বামে ঘুরলেন, তারাও বামে। উচ্চতা বাড়ালেন, তারাও বাড়ালো। নামলেন, তারাও নামলো। এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর সংকেত, কারণ এর মানে হলো এরা নজরদারি করছে না, ওরা অনুসরণ করছে। খুব সচেতনভাবে, খুব পরিকল্পিতভাবে ইরানের সামরিক ডিফেন্স জোনের প্রতিটি ইঞ্চি ওরা মেপে নিচ্ছে। এই মুহূর্তে ক্যাপ্টেন ফরহাদির সামনে দুটো পথ ছিল। প্রথম পথ ছিল আক্রমণ করা, কিন্তু তিনি জানতেন সামনে যে প্রযুক্তি তার কাছে, তার F4 ফ্যান্টম যে তলোয়ারের সামনে লাঠি। দ্বিতীয় পথ পালিয়ে যাওয়া, কিন্তু সেটা করলে তিনি শুধু নিজেকে নয় পুরো দেশের সম্মানকে পায়ে মারাতেন। তিনি তৃতীয় একটা পথ বেছে নিলেন, ধৈর্য, শুধু ধৈর্য, অবস্থান ধরে রাখা আর কমান্ড সেন্টারে নির্দেশ অপেক্ষা করা। কিন্তু আসল রহস্য তখন বইছিল মাটিতে। ইরানের এয়ার কমান্ড বেসে খবর পৌঁছাতেই যেন বিদ্যুৎ খেলে গেল। রাডার অপারেটররা স্ক্রিনে যা দেখছিলেন তা বিশ্বাস করতে পারছিলেন না। দুটো অচেনা বস্তু ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক এলাকার দিকে, আর কোনো পরিচয় নেই। হাই কমান্ডের অফিসাররা মিটিং রুম ছেড়ে ছুটে এলেন কন্ট্রোল রুমে। যোগাযোগ বিভাগে ফোনের পর ফোন আসতে লাগলো। পুরো বেস জুড়ে সাইরেন বেজে উঠল, সেই তীক্ষ্ণ কানে লাগা রেড অ্যালার্ট সাইরেন, যা বাজলে বুঝতে হয় পরিস্থিতি সাধারণ পর্যায়ে নেই। রানওয়েতে তখন উন্মত্ত ছোটাছুটি। গ্রাউন্ড ক্রুরা জ্বালানি ভরছেন, মিসাইল চেক করছেন, ইঞ্জিন গরম করছেন। দুটো MiG-29 তৈরি হচ্ছে জরুরি উড্ডয়নের জন্য। কমান্ড সেন্টার থেকে ক্যাপ্টেন ফরহাদি হেডফোনে একটা বার্তাই গেল, ধৈর্য ধরুন, 2 মিনিটের মধ্যে সহায়তা পৌঁছাচ্ছে। 2 মিনিট 120 সেকেন্ড। সাধারণ জীবনে 2 মিনিট কিছুই না, চা বানাতে বানাতে পার হয়ে যায়। কিন্তু 4000 ফুট উচ্চতায় যখন আপনার পেছনে অচেনা শত্রু, যখন আপনার রাডার কাজ করছে না ঠিকমতো, তখন আপনি জানেন না পরবর্তী সেকেন্ড কি ঘটবে। তখন 2 মিনিট মানে একটা জীবনকাল। এই 120 সেকেন্ডে মাসুদ ফরহাদি এমন কিছু করলেন যা পরবর্তীতে সামরিক বিশেষজ্ঞদের মুগ্ধ করেছিল। তিনি ক্রমাগত নিজের অবস্থান বদলাতে লাগলেন। উপরে উঠছেন, হঠাৎ নিচে নামছেন, ডানে যাচ্ছেন, মুহূর্তে বামে। এই কৌশলকে সামরিক ভাষায় বলা হয় ইভেসিভ ম্যানোভার। উদ্দেশ্য একটাই, শত্রু যেন তাকে লক করতে না পারে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কি জানেন? পেছনের জেট দুটো তার প্রতিটি নড়াচড়া হুবহু অনুসরণ করছিল। কোনো বিলম্ব নেই, কোনো ভুল নেই, যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা পুতুল। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব, নাকি ওই বিমানগুলো চালাচ্ছিল কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা? এই প্রশ্ন পরে অনেকেই তুলেছিলেন। যাই হোক, 2 মিনিট পার হলো, আর ঠিক সময় মতো দিগন্ত থেকে গর্জন শোনা গেল। দুটো MiG-29 বজ্রের বেগে ছুটে এলো। ককপিটে 2 দুর্ধর্ষ যোদ্ধা, রেজা কিবরিয়া এবং সাইফ মোহাম্মদ। MiG-29 রুশ রণকৌশলের মাস্টারপিস। কাছাকাছি যুদ্ধে এই বিমানের সমকক্ষ খুব কমই আছে পৃথিবীতে। চোখের পলকে দিক বদল করতে পারে, সংকীর্ণ জায়গায় কুকুরের মতো ঘুরে ঘুরে শত্রুকে কামড় দিতে পারে। মুহূর্তে দৃশ্যপট পাল্টে গেল। এতক্ষণ যেখানে একটা পুরনো F4 একালুর ছিল, সেখানে এখন 3টে ইরানি যুদ্ধবিমান কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালো। আকাশের বুকে একটাই ইস্পাতের দেয়াল তৈরি হলো। রেজা কিবরিয়া রেডিও ফ্রিকোয়েন্সিতে পরিষ্কার বার্তা দিলেন, আন্তর্জাতিক সব ফ্রিকোয়েন্সিতে, যাতে কেউ না শোনার অজুহাত দিতে না পারেন। বার্তাটা ছিল ছোট কিন্তু ধারালো, এখনই ইরানের আকাশসীমা ত্যাগ করো, এটাই শেষ সুযোগ। নীরবতা, কোনো উত্তর এলো না, কোনো প্রতিক্রিয়া নেই। অজানা জেট দুটো যেন বধির, অথবা তাদের পাইলট জানতো তারা এমন কিছু ভেতরে বসে আছে যাকে ছোঁয়া এতটা সহজ নয়। এই নীরবতাই ছিল সবচেয়ে উস্কানিমূলক, কারণ সামরিক প্রোটোকল অনুযায়ী যখন কোনো বিমান অন্য দেশের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করে এবং সতর্কবার্তায় সাড়া দেয় না, তখন গুলি চালানোর পূর্ণ অধিকার থাকে
আক্রান্ত দেশের আন্তর্জাতিক আইনে এটা স্বীকৃত। কমান্ড সেন্টার থেকে চূড়ান্ত সংকেত এলো। রেজা কিবরিয়া আর অপেক্ষা করলেন না, তার ডান হাতের বুড়ো আঙুল চেপে বসলেন লাল বোতামে। MiG-29-এর ডানার নিচ থেকে আগুনের ফুলকি ছিটকে বেরিয়ে এলো। একটা ক্ষিপ্র মিসাইল শীষের শব্দের মতো কেটে গিয়ে ছুটে গেল। এই লক্ষ্য ছিল সরাসরি আঘাত নয়, এটা ছিল ওয়ার্নিং শট। সামরিক ভাষায় যাকে বলা হয় ডিফারেন্ট ফায়ার। বার্তা দেওয়া হয় পরেরটা তোমার শরীরে লাগবে। আর এই বার্তা কাজ করলো। যে দুটো ছায়া এতক্ষণে পাথরের মতো অটল ছিল, তারা কোনো সতর্কবার্তায় কান দেয়নি। তারা মিসাইলের আগুন দেখে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল, এমন গতিতে সরে গেল যা দেখে পাইলটরা নিজেরাই হতভম্ব হয়ে গেলেন। একটা ঝলক, একটা তীব্র বাতাসের ঝাপটা, আর তারপর শুধু ফাঁকা আকাশ। আকাশ শান্ত হলো, কিন্তু মাটিতে ঝড় তখনও থামেনি। কমান্ড সেন্টারে বিশ্লেষণ শুরু হলো, রাডার ডেটা ঘাটা হলো, ফ্লাইট প্যাটার্ন পরীক্ষা করা হলো। আর যতই বিশ্লেষণ হলো ততই ধাঁধা বাড়ল। আমেরিকা এবং তার মিত্ররা ইরানের সামরিক সক্ষমতা নিয়ে সবসময় উদ্বিগ্ন। তারা সবসময় জানতে চায় ইরানের রাডার কত দূর দেখতে পায়, তাদের প্রতিক্রিয়ার সময় কত, তাদের পাইলটরা কতটা দক্ষ। আর এই তথ্য সংগ্রহের সবচেয়ে কার্যকর উপায় হলো ইচ্ছাকৃতভাবে আকাশসীমায় ঢুকে প্রতিপক্ষকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করা। সামরিক কৌশলে একে বলা হয় প্রোবিং মিশন। ঠিক যেমন আপনি কারোর দরজায় টোকা দেন বোঝার জন্য যে ভেতরে কেউ আছে কিনা। এবার আসুন দ্বিতীয় নায়কদের কথায়। ক্যাপ্টেন মাসুদ ফরহাদি একটা 60-এর দশকের ডিজাইন করা বিমান নিয়ে তিনি একবিংশ শতাব্দীর সবচেয়ে আধুনিক প্রযুক্তির মুখোমুখি হয়েছিলেন। তার বিমানের রাডার শত্রুকে ঠিকমতো চিনতেই পারছিল না, তার অস্ত্র শত্রুর তুলনায় ছিল মধ্যযুগীয়, অথচ তিনি পালাননি। 2 মিনিট 120টা অসহনীয় সেকেন্ড ধরে তিনি একা লড়ে গেছেন। সামরিক বিশ্লেষকরা বলছেন ফরহাদির এই 2 মিনিট কৌশলী উড়ান ছিল অসাধারণ। একটা F-4 ফ্যান্টম দিয়ে স্টেলথ জেটের লক এড়িয়ে যাওয়া, এটা পাঠ্যপুস্তকে লেখা থাকার মতো ঘটনা। আর রেজা কিবরিয়া, তিনি ঠিক সেই মুহূর্তে ঠিক সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন যেটা নেওয়ার দরকার ছিল। সরাসরি আঘাত করলে আন্তর্জাতিক সংকট তৈরি হতো, আর চুপ থাকলে শত্রু আরও বেপরোয়া হতো। তিনি মাঝামাঝি একটা পথ বেছে নিলেন, ওয়ার্নিং শট, যা একই সাথে শক্তি প্রদর্শন এবং সংযম দুটোই। এই ঘটনা থেকে একটা জিনিস পরিষ্কার, যুদ্ধ শুধু প্রযুক্তিতে জেতা যায় না, সবচেয়ে আধুনিক বিমান দিয়েও যদি একজন ভীতু পাইলট ওড়ে সে হেরে যাবে, আর পুরনো বিমান দিয়েও যদি একজন সাহসী যোদ্ধা ওড়ে সে ইতিহাস তৈরি করবে। আজকের পৃথিবীতে আকাশ আর শুধু পাখির জায়গা নেই, আকাশ এখন যুদ্ধক্ষেত্র, আকাশ এখন দাবার ছক। আর সেই ছকে প্রতিটি চাল হিসেব করে দেওয়া হয়। একটা ভুল চাল মানে একটা যুদ্ধ, একটা সঠিক চাল মানে একটা জাতির সম্মান রক্ষা। সেদিন ইরানের পাইলটরা সঠিক চাল দিয়েছিলেন, কিন্তু পরের চাল কে দেবে আর সেই চালের ফলাফল কি হবে? এখন আপনিই বলুন, আপনারা কি মনে করেন সেদিন ইরানের আকাশে আসলে কি ঘটেছিল? আমেরিকার গোপন র্যাপটর, কোন দেশের পরীক্ষামূলক ড্রোন, নাকি এমন কিছু যা আমাদের জানা প্রযুক্তির বাইরে? কমেন্টে আপনার মতামত জানান। কারণ আকাশের সীমানার রেখা দেখা যায় না, কিন্তু সার্বভৌমত্বের আগুন দেখা যায়। আর সেই আগুনের তাপ যে অনুভব করে সে বোঝে কিছু সীমানা পেরোনোর চেষ্টা না করাই ভালো।